আজকের এই ব্যাখ্যামূলক অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলতে যাচ্ছি ১৯ শতকের এমন একজন মার্কিন কবিকে নিয়ে, যিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তিনি হলেন রবার্ট হেইডেন। তার ব্যক্তিগত ভিতরকার কষ্ট কিভাবে একটি সার্বজনীন সত্যিতে পরিণত হয়েছিল, সেটাই আসলে আজকের এই বিশ্লেষণের মূল বিষয়। চলুন দেরি না করে তার এই জটিল কিন্তু চমৎকার জীবনযাত্রা থেকে ঘুরে আসি। ১৯৬৬ সালের ফিস্ক ইউনিভার্সিটির একটি ঘটনার কথা খেয়াল করলে বোঝা যায় হেডেন সত্যি কতটা স্বতন্ত্র ছিলেন। উইলিয়াম মেরিডিথের এই উক্তি থেকে দেখা যাচ্ছে যে হেডেন একটা দারুণ ঝুঁকি নিয়েছিলেন। তিনি স্পষ্ট ঘোষণা করেছিলেন যে তার প্রথম পরিচয় তিনি একজন আমেরিকান পোয়েট বা মার্কিন কবি। ব্ল্যাক পোয়েট বা কৃষ্ণাঙ্গ কবির ছোট্ট গণ্ডিতে তিনি আবদ্ধ থাকতে চাননি। এই কথা সেই সময় একটি বিশাল তোলপাদের সৃষ্টি করেছিল এবং এর জন্য তার জনপ্রিয়তাতেও অনেক বড় প্রভাব পড়েছিল। এখানেই কিন্তু তৈরি হয় সেই সময়কার দুইটি ভিন্ন মতাদর্শের এক ঐতিহাসিক সংঘাত। একদিকে রয়েছে হেইডেনের শান্ত সার্বজনীন দৃষ্টিভঙ্গি, যিনি মুখপত্রে একজন মার্কিন কবি, আর অন্যদিকে ১৯৬০-এর দশকের ব্ল্যাক আর্টস মুভমেন্টের একদম উগ্র দাবি। যেমন মাওলানা কেরেঙ্গ বলেছিলেন যে সব ধরনের শিল্পকে অবশ্যই ব্ল্যাক রেভলিউশন বা কৃষ্ণাঙ্গ বিপ্লবকে সমর্থন করতে হবে। এখানে আমরা একটি ঐতিহাসিক সাহিত্যিক সংঘাতকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি, যা সে সময়কার পরিস্থিতিকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছিল। প্রথম পর্ব, রুটস অ্যান্ড রিগ্রেটস, অর্থাৎ শিকড় ও অনুশোচনা। হেইডেনের ওই একরকম অজনপ্রিয় ঘোষণাকে গভীরভাবে বুঝতে হলে আসলে তার ছোটবেলার সেই কঠিন দিনগুলোতে ফিরতে হবে। তার এই দৃষ্টিভঙ্গি তো আর হঠাৎ করেই তৈরি হয়নি, বরং তার অভিজ্ঞতাই তাকে এমন এক বিশ্ববাস তৈরি করতে সাহায্য করেছিল। এই টাইম লাইনটা একটু খেয়াল করা যাক। ১৯১৩ সালে ডিট্রয়েটে প্যারাডাইস ভ্যালিতে তার জন্ম। শিশুবেলা কেটেছে একটি বেশ কঠোর পালক পরিবারের কাছে। তিনি চোখে কম দেখতেন, তার উপর গরিব একটা এলাকায় বড় হওয়া, যেখানে আইনি অধিকার বলতে কিছুই ছিল না তার। এই সব কিছু তাকে সারা জীবন এক ধরনের পর্যবেক্ষক বা আউটসাইডার হিসেবেই রেখেছিল। এরপর ১৯৩০ এবং ৪০-এর দশকে কবিতার সাথে তার সম্পর্ক তৈরি হয় এবং তিনি ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এবার আসি দ্বিতীয় পর্বে, দোজ উইন্টার সানডেজ, যা হেইডেনের অন্যতম শ্রেষ্ঠ একটি কবিতা। তার ওই শৈশবের অভিজ্ঞতাগুলো কিভাবে পরিবার এবং অনুশোচনা সম্পর্কে তার একটা জটিল ধারণা তৈরি করেছিল, তা এই কবিতায় একেবারে স্পষ্ট ফুটে উঠেছে। কবিতার এই ভেতরকার ব্লু ব্ল্যাক কোল্ড বা নীল কালো ঠান্ডার ব্যবহারটা অসাধারণ, তাই না? একবার ভাবলেই অবাক হতে হয় যে তার পালক পিতা সেই কোন কোন ঠান্ডায় উঠে কত কষ্ট করে রাতের পর রাত অন্যদের জন্য আগুন জ্বালাতেন, কিন্তু এর বিনিময়ে তিনি কোনো ধন্যবাদ বা স্বীকৃতি পেতেন না। এটা ছিল এক কঠোর কিন্তু অসাধারণ আত্মত্যাগের দৃশ্য। এখানে শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার মাঝখানের এক জটিল অনুভূতির বিবর্তন দেখা যাচ্ছে। ছোটবেলায় ছিল সেই বাড়ির ক্রনিক অ্যাঙ্গার্স বা চিরস্থায়ী রাগের ভয়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে একটা অনুধাবন আসে, সেই পিতৃস্নেহের নীরব ত্যাগকে বুঝতে পারা। মানে ভালোবাসাটা বুঝতে দেরিটা কত লম্বা ছিল তা এখানে সুবিন্যস্তভাবে অনুধাবন করা যায়। এই কবিতার শেষ লাইনের অফিসের শব্দটার মজার বিষয় হল এর দুটো অর্থ রয়েছে। প্রথমত, একটি কর্মক্ষেত্র বা দায়িত্ব; দ্বিতীয়ত, একটি ধর্মীয় সেবা বা উপাসনা। এই দ্বিতীয় অর্থ একসাথে পিতৃস্নেহকে একটি নীরব, প্রায় যীশুখ্রিস্টের মতো আত্মত্যাগের সমতুল্য করে তোলে। এমন চমৎকার এক বাক্য খুব কমই দেখতে পাওয়া যায়। গঠনগত দিক থেকেও কিন্তু এটা সত্যি এক অভিনব সৃষ্টি। ঠিক ১৪ লাইনের কবিতা, যেটা সনেটের গঠন, কিন্তু এর কোনো নির্দিষ্ট ছন্দ বা মিটার নেই। এটা যে একটা সনেট তা আসলে যখন পুরোটা পড়া হয়ে যায় তখনই ধরা পড়ে। আর এখানেই কিন্তু শিল্পের আসল গভীরতা। কবিতার এই লুকায়িত গঠনটি ঠিক যেমন কথকের সেই পিতৃস্নেহ দেরিতে অনুধাবন করার বিষয়টিকে দারুণভাবে প্রতিফলিত করে। তৃতীয় পর্বে আমরা দেখব কনফ্রন্টিং ক্রনিক অ্যাঙ্গার্স, অর্থাৎ চিরস্থায়ী রাগ বা ক্রোধের সম্মুখীন হওয়ার বিষয়টি। এখানে আমরা দেখব হেডেন কিভাবে শুধু ব্যক্তিগত জটিলতার গণ্ডি পেরিয়ে হিংসার একটা বড় সাইকেল বা চক্র নিয়ে গভীর অনুসন্ধান করেছেন। এখন একটি বিশাল প্রশ্ন আসতে পারে, একজন শান্তিবাদী মানুষ আসলে কিভাবে এত ভয়ঙ্কর হিংসা নিয়ে লিখতে পারেন? তার বাহাই ধর্মবিশ্বাস এবং চরম শান্তিবাদের সাথে ট্রামা বা মানসিক আঘাত নিয়ে তার কবিতার এই বিষয়গুলোর দারুণ একটা বৈপরীত্য কিন্তু রয়েছে। এখানে একটা দৃষ্টান্ত দেখা যাক। একদিকে যেমন দ্য উইপিং কবিতায় নিজের বাড়ির নিরন্তর ক্রোধের ব্যক্তিগত আঘাত ফুটে উঠেছে, ঠিক তেমনি অন্যদিকে নাইট ডেথ মিসিসিপি কবিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রজন্মিক ও প্রতিষ্ঠানিক হিংসার ভয়াবহ চিত্র পাওয়া যায়।
হ্যাডেন আসলে ব্যক্তিগত আঘাত থেকে শুরু করে জাতীয় হিংসার মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করেছেন। এবার বিষয়টাকে যদি একটু দার্শনিক দিক থেকে দেখি, সিমন ওয়েল ফোর্স বা শক্তির একটি অসাধারণ সংজ্ঞা দিয়েছিলেন যে এটা এমন এক বৈশিষ্ট্য যা কোনো মানুষকে একটি জড় বস্তুতে পরিণত করে। হাইডেনের দৃষ্টিতেও হিংসা হলো এক ধরনের নেশার মতো ব্যাধি। এটা যে শিকার হচ্ছে এবং যে অত্যাচার করছে দুজনকেই মানবিকতা থেকে সরিয়ে ফাঁপা বস্তুতে পরিণত করে দেয়। এই ছোট্ট উক্তিটি শুনলেই গা ছমছম করে ওঠে। হিংসার আতঙ্ক কতটা গভীর তাই র হেড অ্যান্ড ব্লাডি বোনস কথাটা থেকেই স্পষ্ট বোঝা যায়। রাত, যেটা কিবা শান্তির আশ্রয়ের স্থান হওয়ার কথা ছিল, তাকে হত্যা ও আত্মার হিসাব নিকাশের স্থান হিসেবে কেমন ভয়াবহ রূপ দেয়া হয়েছে তা এখানে দেখা যাচ্ছে। চতুর্থ ও শেষ পর্ব, দ্য ইউনিভার্সাল অবজার্ভার বা সার্বজনীন পর্যবেক্ষক। এটাই হলো হেইডেনের আউটসাইডার হওয়ার সফরের একেবারে শেষ ধাপ। এখানে আমরা তার বিশ্বজনিক দৃষ্টিকোণ এবং আত্মিক বিশ্বাসগুলো কী ছিল তা ভালোভাবে জানব। বাহাই ধর্ম আসলে হাইডেনের জীবনে বিশাল একটা প্রভাব ফেলেছিল। এই বিশ্বাস সব ধরনের হিংসাকে প্রত্যাখ্যান করে, সব ধর্মীয় বিশ্বাসের ঐক্যকে গুরুত্ব দেয় এবং মানবতার মৌলিক একত্ববাদে বিশ্বাস করে। এই সব দৃষ্টিকোণ তাকে ফ্রেডরিক ডাগলাসের মতো ঐতিহাসিক ব্যক্তিবর্গর কাছাকাছি নিয়ে গেছিল, যারা সকল মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলেন। তার কবিতায় তাই কোনো একটিমাত্র গোষ্ঠীর কথা নয়, বরং সার্বজনীন সহানুভূতির কথা থেকে যায়। তার শেষ বড় কবিতা আমেরিকান জার্নালের দিকে খেয়াল করলেই অবাক হতে হয়। এখানে কোনো বিশেষ পাংচুয়েশন বা বিরামচিহ্নই নেই। এমন অস্বাভাবিক গাঠন তৈরি করা হয়েছে যেন এটা অন্য গ্রহের এক এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা এলিয়েনের কথা। এই চিরকালীন আউটসাইডার বা বহিরাগত দৃষ্টিকোণ থেকেই পৃথিবীর মানুষকে নিয়ে তার চিন্তাভাবনা এখানে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। সেই অন্য গ্রহের প্রাণের অবজারভেশনগুলো যদি একটু দেখা যায়, তাহলে মার্কিন সমাজের দারুণ কিছু বৈপরীত্য চোখে পড়ে, যেমন চার্মিং স্যাভেজেস, ইনলাইটেন্ড প্রিমিটিভসের মতো অক্সিমরন বা পারস্পরিক বিরোধী শব্দ। এই বিরোধভাসগুলো ঠিক যেমন আমেরিকান ড্রিম বা মার্কিন স্বপ্নের চরম এবং এলোমেলো বৈশিষ্ট্যগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সুতরাং আজকের এই বিশ্লেষণের শেষে এসে একটি দারুণ প্রশ্ন থেকেই যায়, আমরা আমাদের নিজস্ব অভিজ্ঞতার বিভিন্ন ভ্যারিয়েবলস এবং বৈপরীত্যগুলোকে আসলে কিভাবে বুঝে উঠতে পারি। হ্যাডেনের সেই সার্বজনীন এবং গভীর মানবিক সহানুভূতি কিভাবে আমাদের এই জটিল আধুনিক পৃথিবীকে বুঝতে সাহায্য করবে, সেটিও ভাবার মতন একটি বিষয়। আশা করি আজকের এই তথ্যভিত্তিক আলোচনা সবাইকেই বিষয়গুলো নতুন করে এবং আরও গভীরভাবে ভাবতে সাহায্য করবে।